ডিয়ার স্টুডেন্ট, আজ আমি তোমাদের ক্লাস 5-এ আমাদের পরিবেশ বইয়ের মানবদেহ অধ্যায়ের পার্ট 3 নিয়ে আলোচনা করছি। এর আগে আমি দুটো পার্টে কিছু বিষয় আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিও দেখোনি তারা নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। এছাড়াও ওপরে আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করেও পার্ট 1 এবং পার্ট 2-র ভিডিও তোমরা দেখে নিতে পারো। তো আজকে দেখো, ছোট বড় হাড়ের কথা থেকে শুরু করছি। আগের অধ্যায়গুলোতে বাকিগুলো আলোচনা করে দিয়েছি আমি বাকি পার্টে। তো 1 নম্বরে দেখো রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর, পূর্ণবয়স্ক মানুষের দেহের হাড়ের সংখ্যা কত? উত্তর হয়ে যাবে 206টি। 2 নম্বর, নলের মতো একটি হাড় আছে কনুই থেকে কবজি পর্যন্ত। তারপরে রয়েছে শূন্যস্থান পূরণ করো। শিশুর দেহে হাড়ের সংখ্যা ড্যাশ, প্রায় 300টি। তারপরে দেখো 2 নম্বর, যে কোনো জীবের দেহে কটা হাড় আছে তা জানা যায় তাদের ড্যাশ দেখে। উত্তর হয়ে যাবে কঙ্কাল। মানুষের কনুই থেকে কাঠ পর্যন্ত ড্যাশের মতন একটি হাড় থাকে, নলের মতো। পরের প্রশ্ন রয়েছে, আমাদের তর্জনীতে ড্যাশটি ভাঁজ থাকে? 3টি। 4 নম্বর, কবজি থেকে কনুই পর্যন্ত ড্যাশটি হাড় থাকে? 2টি। 3 নম্বরে রয়েছে, একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর, হাত মুঠো করলে কোন আঙুলে কটি ভাঁজ পড়ে? উত্তর, হাত মুঠো করলে বুড়ো আঙুলে 2টি এবং অন্য 4টি আঙুলে 3টি করে ভাঁজ পড়ে। 2 নম্বর প্রশ্ন, মুঠো করলে বুড়ো আঙুলে কটি ভাঁজ দেখা যায়? মুঠো করলে বুড়ো আঙুলে 2টি ভাঁজ দেখা যায়। পরের কোশ্চেন, মুঠো করলে তর্জনীতে কটি ভাঁজ দেখা যায়? মুঠো করলে তর্জনীতে 3টি ভাঁজ দেখা যায়। এরপরে কোশ্চেন, কবজি থেকে 5 আঙুলে মোট কটি হাড় গেছে? কবজি থেকে 5 আঙুলে মোট 5টি হাড় গেছে। কি দেখে বোঝা যাবে মানুষের দেহে কত হাড় থাকতে পারে? কঙ্কাল দেখে বোঝা যাবে মানুষের দেহে কত হাড় আছে। পরের প্রশ্ন রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়টি হলো হিউমেরাস। মেরুদণ্ডের হাড়কে বলে ভার্টিব্রা। হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত কটি হাড় থাকে? 2টি। শূন্যস্থান পূরণ করো। হাড় হলো ড্যাশ, অস্থি। হাড়ের জোরকে বলে অস্থিসন্ধি। কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়কে বলে ফিমার। ড্যাশ করলে অস্থিসন্ধি অনেক নমনীয় থাকে। জিমনাস্টিক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হাড়গুলি অস্থিসন্ধিতে যে দড়ির মতো জিনিস দিয়ে লাগানো থাকে তাকে বলা হয় লিগামেন্ট। অস্থি মজবুত করার জন্য ড্যাশ দরকার? ক্যালসিয়াম। এরপরে দেখো রয়েছে কিছু প্রশ্ন। অস্থি কথার অর্থ কী? অস্থি কথার অর্থ হলো হাড়। 2 নম্বর প্রশ্ন, অস্থিসন্ধি কাকে বলে? হাড়ের জোরকে অস্থিসন্ধি বলে। 3 নম্বর, মেরুদণ্ড কী দিয়ে গঠিত? মেরুদণ্ড ভার্টিব্রা বা কশেরুকা দিয়ে গঠিত। হাড়গুলি অস্থিসন্ধিতে কী দিয়ে লাগানো থাকে? হাড়গুলি অস্থিসন্ধিতে লিগামেন্ট দিয়ে লাগানো থাকে। অস্থিসন্ধির তরলের নাম কি? সাইনোভিয়াল ফ্লুইড। অস্থিসন্ধির তরল কমে গেলে কি হয়? অস্থিসন্ধির তরল কমে গেলে হাড়ে হাড়ে ঘষা লাগে ও নড়াচড়া করতে অসুবিধা হয়। কি করলে অস্থিসন্ধি নমনীয় থাকে? জিমনাস্টিক করলে অস্থিসন্ধি নমনীয় থাকে। হাড় মজবুত করতে কিসের দরকার? হাড় মজবুত করতে ক্যালসিয়াম দরকার। ক্যালসিয়াম কিসে থাকে? ক্যালসিয়াম দুধ ও ডিমে থাকে। পরের কোশ্চেন, কোন প্রাণীর মুখের পেশির জোর খুব বেশি? বাঘের। কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়টির নাম কি? হিউমেরাস। এই হাড়ের নামগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। পায়ের একটি হাড়ের নাম টিবিয়া। 13 নম্বর, মানুষের হাতের কনুই থেকে কবজি পর্যন্ত অবস্থিত হাড়ের নাম কি? রেডিয়াস ও আলনা। হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত হাড়গুলির নাম কি? টিবিয়া ও ফিবুলা। এরপরে কোশ্চেন দেখো, লিগামেন্ট কাকে বলে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হাড়গুলি অস্থিসন্ধিতে দড়ির মতো একরকম জিনিস দিয়ে লাগানো থাকে, একে লিগামেন্ট বলে। নেক্সট কোশ্চেন, মানুষের দেহের সবচেয়ে বড় হাড় কোনটি? ফিমার। তারপরে কোশ্চেন, মানুষের দেহের সবচেয়ে ছোট হাড় কোনটি? স্টেপিস, কানের হাড়। কনুই থেকে কাঁধ পর্যন্ত ছাড়া মানুষের দেহের কোথায় নলের মতন একটি হাড় আছে? কোমর থেকে হাঁটু পর্যন্ত। এরপর দেখো, মানবদেহের বিভিন্ন হাড় এবং তাদের অবস্থান আমি একটি বাক্সের মধ্যে লিখেছি যাতে তোমাদের সুবিধা হয়। এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবেই। কাঁধ থেকে কনুই হিউমেরাস, কনুই থেকে কবজি রেডিয়াস ও আলনা, কোমর থেকে হাঁটু ফিমার, হাঁটু থেকে গোড়ালি টিবিয়া ও ফিবুলা, মেরুদণ্ড ভার্টিব্রা বা কশেরুকা। এরপরে দেখো, পেশি নিয়ে কিছু কথা। সঠিক উত্তরটি নির্বাচন করো। হাড়কে কাজে সাহায্য করে কে? পেশি। প্রদত্ত কোন অঙ্গটিতে হাড় নেই? চোখ। কোন প্রাণীর দেহের অধিকাংশই পেশি দ্বারা গঠিত? কেঁচো। কোন অঙ্গ আসলে একটা পেশি? জিভ।
এরপরে দেখো শূন্যস্থান পূরণ করো। কোনো কিছু টানতে গেলে ড্যাশের জোর দরকার, পেশি। ড্যাশ ডানার পেশি খুব শক্ত, পাখির। 3 নম্বর, ড্যাশের মুখের পেশি জোর খুব বেশি, বাঘের। আমাদের ড্যাশে কোনো হাড় নেই, চোখে। কথা বলতে ড্যাশ পেশি সাহায্য করে, জিভের। পেশি ড্যাশের সঙ্গে যুক্ত থাকে, হাড়। হাড় না থাকলে আমাদের চলাফেরা ড্যাশের মতন হয়ে যেত, কেঁচো। নেক্সট কোশ্চেন দেখো, একটি বাক্যে উত্তর দাও। আমাদের শরীরের এমন দুটি অঙ্গের নাম লেখো যাতে হাড় নেই, শুধুই পেশি আছে। চোখ ও জিভ। কী করলে পেশি জোরালো হবে? ব্যায়াম করলে, খেলাধুলা করলে, মাছ, মাংস, ডাল, সয়াবিন, মাশরুম জাতীয় প্রোটিন সমৃদ্ধ খাদ্য খেলে এবং সামান্য ব্যায়াম করলে পেশি জোরালো হবে। তারপরে দেখো 3 নাম্বার, কে চোখকে নড়াচড়া করতে সাহায্য করে? চোখে যেহেতু কোনো হাড় নেই, তো চোখের সঙ্গে লাগানো পেশিগুলি চোখকে নড়াচড়া করতে সাহায্য করে। চোখের পেশি কি কাজ করে? চোখের পেশি আমাদের কোনো কিছু দেখতে ও পড়তে সাহায্য করে। পেশি হাড়ের সঙ্গে কী দিয়ে লাগানো থাকে? টেন্ডন দিয়ে পেশি হাড়ের সঙ্গে লাগানো থাকে। দুটি প্রাণীর নাম লেখো যাদের মুখের পেশি খুব বেশি জোরালো, বাঘ এবং সিংহ। পরের কোশ্চেন, মানুষের দেহে কঙ্কাল পেশির সংখ্যা কত? 640টি। আমাদের শরীরে কোন অঙ্গের পেশি কোনো কাজ করতে পারে না? আমাদের কানের লতির পেশি কোনো কাজ করতে পারে না। এরপর দেখো, দু একটি বাক্যে উত্তর দাও। মানবদেহে পেশির কাজ কি? পেশি হাড়ের সঙ্গে যুক্ত থেকে হাড়কে কাজ করতে সাহায্য করে। লিখতে গেলে পেশির সাহায্য লাগে। দেখার জন্য, পড়ার জন্য চোখের পেশি কাজ করে। কি করে পেশি জোরালো ও মজবুত হবে? মাছ, মাংস, ডিম, মাশরুম, ডাল, সয়াবিন প্রভৃতি প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ, লেবু ও অন্যান্য ফল খেলে পেশি মজবুত হবে এবং নিয়মিত ব্যায়াম করলে পেশি মজবুত হয় এবং মাঝে মাঝে হাত টান করে ছেড়ে দেবে, এতেও পেশি বাড়ে। 3 নম্বর, মানুষ ছাড়া অন্যান্য প্রাণীর দেহের পেশি কী কী কাজ করে? যেমন বাঘের মুখের পেশি বাঘকে শিকার করতে ও মাংস খেতে সাহায্য করে। পাখির ডানার পেশি পাখিকে উড়তে সাহায্য করে। কেঁচোর দেহের বেশিরভাগ অংশই পেশি দিয়ে তৈরি, যা এদের চলাফেরা করতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন, জিভের পেশি কী কী কাজ করে অথবা জিভের কাজ কী কী? জিভের কাজ, খাদ্য গ্রহণ ও কোনো কিছুর খাবার চেটে খেতে সাহায্য করে। খাদ্য চিবানোর সময় খাদ্যকে মুখের ভেতরে ওলটপালট করতে সাহায্য করে। খাদ্য গিলতে সাহায্য করে এবং আমাদের কথা বলতেও সাহায্য করে জিভ। এরপর দেখো, টেথোস্কোপে শোনা। সঠিক উত্তরটি নির্বাচন করো। সারা শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প হলো হৃৎপিণ্ড। খেলাধুলার সময় হৃৎপিণ্ডের শব্দ বেড়ে যায়। যে নল দিয়ে সারা শরীরে রক্ত ছড়িয়ে পড়ে তা হলো ধমনী। হৃৎপিণ্ডের শব্দ শোনা যায় যে যন্ত্রের সাহায্যে, তা হলো স্টেথোস্কোপ। শূন্যস্থান পূরণ করো। দৌড়ে ফিরলে ড্যাশের ধুকপুক শব্দটা বেড়ে যায়, হৃৎপিণ্ডের। শরীরে জীবাণু মারার জন্য আমরা ড্যাশ খেয়ে থাকি, ওষুধ। শরীরে পুষ্টি পদার্থ ও অক্সিজেন পৌঁছে দেয় ড্যাশ, ধমনী। 4 নম্বর, ড্যাশের মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে প্রবাহিত হয়, ধমনী। ড্যাশের মাধ্যমে দূষিত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সারা দেহ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে, উত্তর হয়ে যাবে শিরা। এরপর রয়েছে হৃৎপিণ্ডের কাজ কি? পাম্প করে সারা শরীরে রক্ত ছড়িয়ে দেওয়া। আমাদের শরীরে হৃৎপিণ্ড কোথায় থাকে? বুকের ভেতর বাম দিকে হৃৎপিণ্ড থাকে। হৃৎপিণ্ড কীভাবে রক্তকে মানবদেহে সর্বত্র পাঠিয়ে দেয়? হৃৎপিণ্ড বারে বারে পাম্প করে রক্তকে ধমনীর মধ্য দিয়ে মানবদেহে সর্বত্র পাঠিয়ে দেয়। স্টেথোস্কোপ কি? ডাক্তারদের ব্যবহৃত একটি যন্ত্র হলো স্টেথোস্কোপ। এই যন্ত্রের সাহায্যে ডাক্তারবাবুরা বুকের মধ্যে থাকা হৃৎপিণ্ডের ঢুকপুক শব্দ শোনেন। 5 নম্বর কোশ্চেন, আমাদের হৃৎপিণ্ডের শব্দ কি সবসময় একই থাকে? উত্তর না, সবসময় হৃৎপিণ্ডের শব্দ একই থাকে না। পরিশ্রমের সময় এই শব্দ বেড়ে যায়, আবার বিশ্রামকালে কমে যায়। তারপরে দেখো, তোমার দেহে ফোড়ার মধ্যে থাকা জীবাণুকে মারার জন্য তুমি ওষুধ খেলে, কিন্তু ফোড়ার কাছে ওষুধটা যাবে কিভাবে? ফোড়ার জীবাণুকে মারার জন্য যে ওষুধ খাওয়া হয়, রক্তে সেই ওষুধ গুলে যায় এবং রক্ত সেই ওষুধকে ফোড়ার কাছে পৌঁছে দেয়। পরের কোশ্চেন, হৃৎপিণ্ড কাকে বলে? বিশেষ ধরনের পেশি দ্বারা গঠিত যে অঙ্গ নির্দিষ্ট ছন্দে সংকোচন ও প্রসারণের মাধ্যমে পাম্প করে রক্ত এবং রক্তবাহের মধ্য দিয়ে প্রাণীদের দেহে ছড়িয়ে দেয়, তাকে হৃৎপিণ্ড বলে। পরের কোশ্চেন, ধমনী কাকে বলে? যে রক্তবাহের মধ্য দিয়ে বিশুদ্ধ অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের সর্বত্রের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, তাকে ধমনী বলে।
যেমন মহাধমনী। এরপরে দেখো শিরা কাকে বলে? যে রক্তবাহের মাধ্যমে দূষিত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সারা দেহ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে বলা হয় শিরা, যেমন ঊর্ধ্ব মহাশিরা। এরপরে দেখো সারা শরীরে রক্ত যাওয়ার দরকার কি? উত্তর, সারা শরীরে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি পদার্থ পৌঁছে দেয় রক্ত। দেহে কোনো ক্ষত স্থানে জীবাণু ধ্বংস করার জন্য সেই স্থানে রক্ত পৌঁছে যায়। কলাকোষ থেকে কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য দূষিত পদার্থ রক্তের মাধ্যমে অপসারিত হয়ে নির্দিষ্ট অঙ্গে পৌঁছে যায়। এরপর দেখো বাতাসে ওড়ে জীবাণু। 1 নাম্বার, আমাদের শ্বাসযন্ত্রের নাম ফুসফুস। যক্ষ্মা রোগ বেশি হয় ফুসফুসে। পরের প্রশ্ন, প্রদত্ত কোন রোগের জন্য ডট চিকিৎসা করাতে হয়? যক্ষ্মা। ইনফ্লুয়েঞ্জা রোগটি হলো বায়ুবাহিত। তোমরা যক্ষ্মা স্পেলিংটা কিন্তু খুব সুন্দরভাবে দেখে নাও, অন্তস্থ জ জুতো ক্ষয়ময় আকার কিন্তু রয়েছে। এরপর দেখো রয়েছে শূন্যস্থান পূরণ করো। হাঁচি বা কাশির সময় মুখে ড্যাশ চাপা দিতে হয় রুমাল। 2 নাম্বার, যক্ষ্মা হলে দেহের ওজন ক্রমশ কমতে থাকে। ড্যাশ রোগের জীবাণু রোগীর হাঁচির সঙ্গে বাতাসে চলে আসে ইনফ্লুয়েঞ্জা। বাতাসে বাহিত জীবাণুর মধ্যে খুব মারাত্মক হলো যক্ষ্মা রোগের জীবাণু। মাঝপথে ওষুধ খাওয়া থামিয়ে দিলে যক্ষ্মা রোগ আরও ড্যাশ হয়ে ওঠে, মারাত্মক হয়ে ওঠে। বহু বছর আগেও মানুষের রোগে জীবাণু পাওয়া গেছে ড্যাশ এ, যক্ষ্মা রোগের জীবাণু পাওয়া গেছে কঙ্কালে। এরপরে দেখো 7 নম্বর প্রশ্ন, থুথু থেকে ড্যাশ রোগ ছড়ায়? যক্ষ্মা। 8 নম্বর, ড্যাশ অঙ্গে যক্ষ্মা রোগ বেশি হয়? ফুসফুস। 9 নম্বর, ড্যাশ সবার শরীরেই কম বেশি আছে? জীবাণু। 10 নম্বর, যক্ষ্মা রোগ প্রতিরোধে ড্যাশ টিকা দেওয়া হয়? বিসিজি। 11 নম্বর, ড্যাশ জল পান করলে কলেরা হয়? দূষিত জল। এরপরে দেখো আমরা কিসের সাহায্যে শ্বাস নিই এবং ছাড়ি? ফুসফুসের সাহায্যে। যক্ষ্মা রোগের জীবাণু কোথায় থাকে? যক্ষ্মা রোগের জীবাণু বাতাসে থাকে। যক্ষ্মা রোগের জীবাণু কিভাবে ছড়িয়ে পড়ে? উত্তর, রোগাক্রান্ত ব্যক্তির থুতু, হাঁচি, কাশির সঙ্গে যক্ষ্মা রোগের জীবাণু বাতাসে ছড়িয়ে পড়ে। হাঁচি কাশির সময় মুখে রুমাল চাপা দিতে হয় কেন? হাঁচি কাশির সময় মুখে রুমাল চাপা দিতে হয় নইলে যক্ষ্মা, ইনফ্লুয়েঞ্জা প্রভৃতি সংক্রামক রোগের জীবাণুগুলি বাতাসে ছড়িয়ে পড়বে এবং সুস্থ মানুষের দেহে রোগ সৃষ্টি করবে। এবারে 5 নম্বর প্রশ্ন, বায়ুর মাধ্যমে ছড়িয়ে পড়ে এমন দুটি রোগের নাম? যক্ষ্মা, ইনফ্লুয়েঞ্জা, সর্দি কাশি প্রভৃতি। থুতু থেকে কোন কোন রোগের জীবাণু ছড়ায়? যক্ষ্মা, নিউমোনিয়া প্রভৃতি রোগের জীবাণু ছড়ায়। কোন অঙ্গে যক্ষ্মা বেশি হয়? ফুসফুসে যক্ষ্মা বেশি হয়। যক্ষ্মা রোগ কতদিনে সারে? প্রায় বছরখানেক হাসপাতালে ডিওটি চিকিৎসা করালে যক্ষ্মা রোগ পুরোপুরি সেরে যায়। ডিওটি অর্থাৎ ডটের পুরো নাম কি? ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট। নেক্সট কোশ্চেন দেখো 10 নম্বর, আজ থেকে কত বছর আগে যক্ষ্মা রোগের ভালো চিকিৎসা ছিল না? আজ থেকে প্রায় 60-70 হাজার বছর আগে যক্ষ্মা রোগের ভালো চিকিৎসা ছিল না। কবে থেকে মানুষের যক্ষ্মা রোগ হচ্ছে? আজ থেকে প্রায় 7-8 হাজার বছর আগে মানুষের কঙ্কালে যক্ষ্মা রোগের জীবাণু পাওয়া গেছে। যখন যক্ষ্মা রোগের চিকিৎসা ছিল না তখন মানুষ কিভাবে এই রোগ সারাতো? তখন মানুষ এই রোগ সারাতে ভালো খাবার খেত এবং যেখানে বাতাসের দূষণ কম সেখানে বিশ্রাম নিত। যক্ষ্মা রোগের জীবাণু কবে আবিষ্কার হয়? আজ থেকে প্রায় 130 বছর আগে। নেক্সট কোশ্চেন, অনেক বছর আগে যক্ষ্মা রোগের জীবাণু আবিষ্কার হওয়া সত্ত্বেও অনেক পরে এর ভালো চিকিৎসা শুরু হলো কেন? যক্ষ্মা রোগের জীবাণু কী ওষুধে মারা যাবে তা জানতে বহুদিন অনেক পরীক্ষা ও গবেষণা করতে হয়েছিল। তাই 130 বছর আগে জীবাণু আবিষ্কারের পর প্রায় 60-70 বছর লেগে গেছে যক্ষ্মা রোগের চিকিৎসা শুরু হতে। যক্ষ্মা রোগের চিকিৎসা কিভাবে করা হয়? যক্ষ্মা রোগ হলে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ডট চিকিৎসা করানো দরকার। একই সঙ্গে পুষ্টিকর খাদ্য যেমন ডিম, দুধ, মাছ প্রভৃতি গ্রহণ করতে হবে। যক্ষ্মা রোগ যাতে না হয় সেই জন্য শিশুদের বিসিজি টিকা দেওয়া হয়। যক্ষ্মা রোগ কীভাবে ছড়ায়? যক্ষ্মা মারাত্মক সংক্রামক রোগ। সংক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি, থুথু, কফ প্রভৃতি থেকে এই রোগের জীবাণু বাতাসে ছড়ায়। প্রশ্বাস বায়ুর মাধ্যমে জীবাণু সুস্থ দেহে প্রবেশ করে এবং যক্ষ্মা রোগ সৃষ্টি করে। এমনকি আক্রান্ত ব্যক্তির সামনে দাঁড়িয়ে কথা বললেও এই রোগের জীবাণু সুস্থ ব্যক্তির দেহে ছড়িয়ে পড়ে। এরপরে দেখো কি করে বোঝা যায় যে ফুসফুসে যক্ষ্মা হয়েছে? ফুসফুসে যক্ষ্মা হয়েছে বোঝার জন্য লক্ষণগুলি হলো, প্রথম বিকেলে জ্বর হয়, রাতে প্রচুর ঘাম হয় এবং শ্বাসকষ্ট দেখা দেয়, সকালে ঘুম থেকে ওঠার পর একটানা কফ উঠতে থাকে, খাবারে অরুচি, বুকে ব্যথা হয়, অসুখ বাড়লে কাশির সঙ্গে
কাঁচা রক্ত ওঠে এবং ক্রমশ দেহের ওজন কমতে থাকে। এরপর দেখো জীবাণু কাকে বলে। জলের স্থলে বাতাসে প্রায় সব জায়গায় অবস্থানকারী অতি ক্ষুদ্র বা আণুবীক্ষণিক জীবদের জীবাণু বলে। এরপর দেখো জলের সঙ্গে জীবাণু। সঠিক উত্তরটি নির্বাচন করো। ওআরএস বানাতে প্রদত্ত কোনগুলি লাগে? নুন, চিনি ও জল। এরপর দেখো বালতি বালতি বমি পায়খানা হয় কোন রোগে? কলেরা। শূন্যস্থান পূরণ করো। কলেরা রোগীর পায়খানা হয় চাল ধোয়া জলের মতো। 2 নম্বর, ড্যাশ জল পান করলে ডায়রিয়া হয়? দূষিত জল। ওআরএস তৈরির জন্য জল ড্যাশ মিনিট ধরে ফোটানো হয়? 20 মিনিট ধরে ফোটানো উচিত। কলেরা রোগের পায়খানা ড্যাশের মতন হয়? চাল ধোয়া জলের মতো। এরপরে দেখো 3 নম্বরে রয়েছে একটি বাক্যে উত্তর দাও। সবার শরীরেই কম বেশি জীবাণু থাকলেও রোগ হয় না কেন? উত্তর, সবার শরীরের মধ্যেই কম বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, এই কারণে শরীরে থাকা সব জীবাণু রোগ সৃষ্টি করতে পারে না। 2 নম্বর, দূষিত জল পান করলে কী কী রোগ হয়? কলেরা, ডায়রিয়া প্রভৃতি রোগ হয়। এর ফলে খুব পায়খানা ও বমি হয়। এরপর দেখো নেক্সট 3 নম্বর প্রশ্ন। ঘন ঘন বমি ও পায়খানা হলে কি করা উচিত? বারবার নুন চিনির জল খাওয়া উচিত। ওআরএস কখন দেওয়া হয়? সাধারণত ডায়রিয়া ও কলেরা রোগে ওআরএস দেওয়া হয়। ওআরএসের পুরো নাম কি? এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ওআরএসের পুরো নাম ওরাল রিহাইড্রেশন সলিউশন। বাংলাতেও লিখতে পারো, চাইলে ইংরেজিতেও লিখতে পারো। ওআরএস তৈরি করতে কি কি উপাদান প্রয়োজন? এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। 1 গ্লাস ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দিয়ে দিলেই ওআরএস তৈরি হয়ে যায়। পরের কোশ্চেন, কোন রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ গড়ে তুলতে বিসিজি টিকা দেওয়া হয়? যক্ষ্মা রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা দেওয়া হয়। বিসিজি কথার অর্থ কী? উত্তর, বিসিজি কথার অর্থ হলো বেসিলাস কালমেট গুয়েরিন। কয়েকটি জলবাহিত রোগের নাম? কলেরা, টাইফয়েড, জন্ডিস প্রভৃতি। কয়েকটি বায়ুবাহিত রোগের নাম? যক্ষ্মা, ইনফ্লুয়েঞ্জা, সর্দি কাশি প্রভৃতি। কলেরা রোগের লক্ষণ কী? কলেরায় পায়খানা হয় চাল ধোয়া জলের মতো, একটু আষ্টে গন্ধ থাকে, ওষুধ না পড়লে বালতি বালতি বমি পায়খানা হয়, দেহ দুর্বল হয়ে পড়ে। বাড়িতে কিভাবে ওআরএস তৈরি করবে? প্রথমে 1 গ্লাস জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর ওই ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দিলেই তৈরি হয়ে যাবে ওআরএস। পায়খানা ও বমি হলে কি করা উচিত? বা কলেরা হলে কি করা উচিত? পায়খানা ও বমি হলে শরীর থেকে প্রচুর নুন জল বেরিয়ে যেতে থাকে, এই কারণে রোগীকে বারে বারে নুন চিনির জল খাওয়ানো উচিত। তাহলে বেরিয়ে যাওয়া জল ও নুনের ঘাটতি পূরণ ঘটবে এবং রোগী অবসন্ন হয়ে পড়বে না। এরপর দেখো কি করলে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা আরও জোরদার হয়? টিকা নিলে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা আরও জোরদার হয়। এরপর দেখো নেক্সট কোশ্চেন। টিকা কথার অর্থ কী? টিকা কথার অর্থ হলো প্রতিষেধক। দূষিত জল পান করলে হয় এমন একটি রোগের নাম কলেরা। বারবার নুন চিনির জল কখন খাওয়া উচিত? ঘন ঘন বমি পায়খানা হলে বারবার নুন চিনির জল খাওয়া উচিত। ওআরএস কখন খাওয়ানো উচিত? কলেরা বা ডায়রিয়া রোগে বারে বারে পাতলা পায়খানা ও বমি হলে ওআরএস খাওয়ানো উচিত। এরপর দেখো কেমনভাবে টেথোস্কোপ এলো? একটি বাক্যে উত্তর দাও। এটি কিন্তু লাস্ট পয়েন্ট। আজ থেকে কত বছর আগে টেথোস্কোপ আবিষ্কার হয়? আজ থেকে প্রায় 200 বছর আগে টেথোস্কোপ আবিষ্কার হয়। টেথোস্কোপ কে আবিষ্কার করে? বিজ্ঞানী রেনে লিনেক টেথোস্কোপ আবিষ্কার করেন। রেনে লিনেক মজবুত টেথোস্কোপ বানানোর জন্য কাকে ডাকলেন? সুতোরকে ডাকলেন। এরপরে কোশ্চেন দেখো, আদি একনলা টেথোস্কোপ কী দিয়ে তৈরি হয়েছিল? আদি একনলা টেথোস্কোপ কাঠ দিয়ে তৈরি হয়েছিল। ড্যাশ নিয়ে ভাবনা চিন্তা করতে গিয়ে লিনেক টেথোস্কোপ আবিষ্কার করে? ফুসফুস। এরপরে কোশ্চেন দেখো, আজ থেকে কত বছর আগে টেথোস্কোপ আবিষ্কার হয়? আজ থেকে প্রায় 200 বছর আগে। প্রথম তৈরি হওয়া মজবুত টেথোস্কোপ কিসে তৈরি হয়েছিল? কাঠে। এরপর দেখো 2-3টি বাক্যে উত্তর দাও। লিনেকের তৈরি প্রথম কাগজের টেথোস্কোপের সমস্যা কী ছিল? লিনেকের তৈরি প্রথম কাগজের টেথোস্কোপের সমস্যা ছিল কাগজের নলের ভেতর দিয়ে বুকের ধুকপুক আওয়াজটা ভালো করে শোনা যায় না এবং কাগজের নল সহজে নষ্ট হয়ে যায়। রেনে লিনেক কীভাবে প্রথম টেথোস্কোপ বানালেন? উত্তর, বিজ্ঞানী রেনে লিনেক 1 টুকরো মোটা কাগজ গোল করে পেঁচিয়ে সরু একটা নল বানালেন এবং আঠা দিয়ে তা ভালো করে জুড়ে তৈরি করলেন বিশ্বের প্রথম স্টেথোস্কোপ। আজকের নেক্সট এবং আজকের লাস্ট কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন। কী দেখে বিজ্ঞানী রেনে লিনেকের মাথায় টেথোস্কোপ তৈরির ভাবনা আসে? উত্তর, একদিন বিকেলে বিজ্ঞানী লিনেক বাগানে পায়চারি করছিলেন। হঠাৎ দেখতে পান দুটি ছেলে একটা মজার খেলা খেলছে।
একজন একটা ধাতুর নলের একদিকে একটা ধাতুর জিনিস দিয়ে আঁচড় কাটছে আর অন্যজন ধাতুর নলটার অপর দিকে কান লাগিয়ে সেই আঁচড়ের আওয়াজ শুনছে। ছেলে দুটির এই খেলা দেখে লিনেকের মাথায় টেথোস্কোপের ভাবনা এলো। এরপর তিনি সুতোরকে ডেকে টেথোস্কোপের নকশা দিয়ে কাঠের একনলা টেথোস্কোপ তৈরি করলেন। আজকের ভিডিওটি হেল্পফুল হলে ভিডিওটিতে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমার ভিডিওগুলি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আমি প্রত্যেকটি লাইন থেকে তোমাদেরকে প্রশ্ন তুলে দিলাম, যাতে তোমাদের পরীক্ষায় প্রশ্নের উত্তরে কোনো সমস্যা না হয়। আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালো হবে। আমি নেক্সট পার্টে তোমাদের ভৌত পরিবেশ সম্পর্কে আলোচনা করব এবং প্রতিটি লাইন বাই লাইন থেকে প্রশ্ন উত্তর আলোচনা করব। তো আগের দুটি ভিডিও যারা দেখোনি তারা অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিও। তোমাদের প্রশ্ন বিচিত্রা সলভ করা শুরু করব আমি আগামীকাল থেকে। তোমরা সব প্রশ্নের উত্তর আমার চ্যানেলে পেয়ে যাবে। তোমাদের যদি কোনো প্রশ্নের কোনো সমস্যা থাকে বা উত্তরের প্রয়োজন হয়, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আমি তোমাদেরকে সেই বিষয়ে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে দেব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।